ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের ১ নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একে আছে নিম্নলিখিত বিষয়গুলো উপযুক্ত প্রতীক চিহ্ন সহ ভারতের ম্যাপে বসাতে হবে। তো প্রথমে আছে কারাকোরাম পর্বত শ্রেণী। এই যে এইটা হচ্ছে কারাকোরাম পর্বত শ্রেণী, এই যে একদম মাথার উপরে এইটা একের দাগে। দুইতে বলেছে কৃষ্ণা নদী, এই যে এখান থেকে এই কৃষ্ণা নদী, এই যে ভাঁজটা আছে ভাঁজের একটু উপর থেকে এইভাবে এটা করে দেবে, এইটা হলো কৃষ্ণা নদী। দুইতে রয়েছে বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল, মানে আমাদের করমণ্ডল উপকূল। করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়, তাহলে এটা হচ্ছে করমণ্ডল উপকূল। তাহলে এখানে দিয়েছে বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল করমণ্ডল উপকূল। চারেতে দিয়েছে ল্যাটেরাইট মৃত্তিকা। ল্যাটেরাইট মৃত্তিকা আচ্ছা, আমাদের ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যাচ্ছে ছোট নাগপুর মালভূমি, পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতের কিছু অংশ, মেঘালয় মালভূমি, ওখানে ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় আর কি। তাহলে আমাদের পূর্বঘাট আর পশ্চিমঘাট পর্বতের কিছু অংশ, এই যে পূর্বঘাট এটা পশ্চিমঘাট পর্বতের কিছু অংশ, তার মানে হচ্ছে আমাদের এইখানে হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা। এরপরে যেটা রয়েছে সেটা রয়েছে গম উৎপাদক অঞ্চল। এই যে দাগ কাটা, এটা হচ্ছে একটি গম উৎপাদক অঞ্চল, মানে এইখানটা এই 20 লেখা এইটা দেখিয়ে দেবে গম উৎপাদক অঞ্চল। 2 দুয়ে দিয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 2 আই, মহাবৃত্ত বলা হয় নিরক্ষরেখাকে। 2 মূল মধ্যরেখায় বিপরীতে অবস্থিত দ্রাঘিমা রেখাটি হলো 180 ডিগ্রি পূর্ব বা পশ্চিম। 3 দিয়েছে নিরক্ষরেখা থেকে যত মেরুর দিকে যাওয়া যায় পৃথিবীর আবর্তন বেগ কমতে থাকে। 4 বলেছে কোন মহাসাগরের উপর দিয়ে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাটি বিস্তৃত হয়েছে? প্রশান্ত মহাসাগর। 5 বায়ুর গতিবেগ মাপা হয় অ্যানিমোমিটার যন্ত্র দিয়ে। 6 প্রতি 1000 মিটার উচ্চতায় তাপমাত্রা 6.5 ডিগ্রি সেলসিয়াস হারে কমে যায়। 7 বলেছে আর্থ ডে হিসাবে পালন করা হয় 22শে এপ্রিল। 8 বায়ুমণ্ডলের ওজোন স্তরকে ক্ষয় করছে সিএফসি, মানে ক্লোরোফ্লুরোকার্বন। 9 বলেছে বজ্রের শব্দের তীব্রতা কত ডেসিবেল? বজ্রের শব্দের তীব্রতা আমাদের শব্দ দূষণে রয়েছে, শব্দ দূষণ চ্যাপ্টারটায় রয়েছে। এই যে বজ্রের শব্দ হচ্ছে 110 ডেসিবেল। 110 ডেসিবেল। 10 বলেছে পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। 11 শিবালিক হিমালয়ের পাদদেশের ঘন অরণ্যাবৃত অঞ্চল হলো তরাই। 12 ব্রহ্মপুত্র নদী তিব্বতের সাংপো নামে পরিচিত। 13 পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় শীতকালে। 14 নীলগিরি পাহাড় অঞ্চলে টোডা জনগোষ্ঠী বাস করে। 15 গম চাষের জন্য পলিযুক্ত দোআঁশ মাটি প্রয়োজন। আচ্ছা, এটা পলিযুক্ত দোআঁশ মাটি করবে না উত্তম জল নিকাশি ব্যবস্থাযুক্ত চুনযুক্ত দোআঁশ মাটি করবে? গম চাষের জন্য উত্তম জল নিকাশি ব্যবস্থাযুক্ত চুনযুক্ত দোআঁশ মাটি উল্লেখযোগ্য, মানে ভালো। 16 দিয়েছে তন্তু জাতীয় ফসলের উদাহরণ হলো তুলো। 17 মানচিত্র অঙ্কন বিদ্যাকে কার্টোগ্রাফি বলা হয়ে থাকে। আর 18 পৃথিবীর মানচিত্র দেখানো হয় ছোট স্কেলের মানচিত্রে। 3 এতে শূন্যস্থান পূরণ। আইতে বলেছে পৃথিবীর মেরুব্যাস 12,714 কিমি। 2 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা স্থানীয় সময় হচ্ছে ভারতের প্রমাণ সময়। বিতে স্তম্ভ মেলানো মালাবার উপকূল কয়াল, ছোট সামুদ্রিক প্রাণী প্রবাল, জাতীয় উদ্যান কাজিরাঙা। শীতে শুদ্ধ অশুদ্ধ। আইতে বলেছে আগত সৌর বিকিরণের 35% মহাশূন্যে ফিরে যায়, একে অ্যালবেডো বলে। শুদ্ধ। 2 বলেছে 2015 সালে জাপানের ফুকুশিমায় পারমাণবিক বিস্ফোরণ ঘটেছিল। অশুদ্ধ। 3 গ্রামাঞ্চলের তুলনায় শহরের মানুষের উপর শব্দ দূষণের প্রভাব অনেক বেশি। শুদ্ধ। ডি এর আইতে দিয়েছে মিলেট কি? মিলেট কি লিখবে? উষ্ণ আর শুষ্ক অঞ্চলের নিকৃষ্ট শ্রেণীর ক্ষুদ্রাকার নিরেট দানা শস্যকে একত্রে ইংরেজিতে মিলেট আর বাংলায় জনার বলে। জোয়ার, বাজরা, রাগি এগুলো হলো মিলেট জাতীয় শস্য। 2 দিয়েছে সাঁওতাল জনগোষ্ঠী ভারতের কোন রাজ্যে বাস করে? 99 পৃষ্ঠায় আছে সাঁওতাল জনগোষ্ঠী। এই যে সাঁওতাল পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা রাজ্যে বাস করে। তাহলে কোন রাজ্যে বাস করে? পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড আর ওড়িশা রাজ্যে।
তিনে দিয়েছে কার্টোগ্রাফি কি, মানচিত্র অঙ্কন বিদ্যাকে কার্টোগ্রাফি বলা হয়, এটা বইয়ের 105 পাতায় আছে। চারেতে বলেছে ভারতের জলবায়ু কি প্রকৃতি, ক্রান্তীয় মৌসুমী প্রকৃতি। চারের আইতে আসি, বলেছে কক্ষপথ কি। কক্ষপথ কাকে বলে, পৃথিবী যে নির্দিষ্ট পথে সূর্যের চারিদিকে ঘুরে তাকে পৃথিবীর কক্ষপথ বলে। পৃথিবীর কক্ষপথটি উপবৃত্তাকার আর এর দৈর্ঘ্য প্রায় 96 কোটি কিলোমিটার। পৃথিবীর কক্ষকেন্দ্রিক মেরুরেখাটি 66.5 ডিগ্রি কোণে হেলে অবস্থান করে। আসলে কক্ষপথ বলতে গ্রহরা মানে যে পথে সূর্যের চারিপাশে ঘোরে সেটা হচ্ছে সেই গ্রহের কক্ষপথ, আবার উপগ্রহরা যে পথে গ্রহের চারপাশে ঘোরে সেটা হচ্ছে উপগ্রহের কক্ষপথ। তো গ্রহ বা উপগ্রহের যে চলার পথটা তাকেই আসলে কক্ষপথ বলা হয়। কারা প্রথম পৃথিবীর মানচিত্র তৈরি করেন, মিশরীয়রা। দুয়েতে বলেছে অ্যালবেডো কি। লিখবে পৃথিবীতে আগত সৌরবিকিরণকে 100% ধরলে তার মধ্যে 65% পৃথিবী আর বায়ুমণ্ডলকে উত্তপ্ত করতে সমর্থ হয় এবং অবশিষ্ট 35% মহাশূন্যে ফিরে যায়, একে অ্যালবেডো বলে। তিনে বলেছে শব্দ দূষণ নিয়ন্ত্রণের 2টি উপায় লেখো। শব্দ দূষণ এই যে নিয়ন্ত্রণের উপায়গুলি হচ্ছে, দুটো উপায় বলেছে। এক হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতালের শব্দ নিয়ন্ত্রণ। শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল বা জনসমক্ষে অপ্রয়োজনে বা প্রয়োজনের ক্ষেত্রেও কোনোভাবেই নির্ধারিত মাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টি যাতে না হয় তা সুনিশ্চিত করা। 2 হচ্ছে শব্দ প্রতিরোধক ব্যবহার। কারখানার শব্দ প্রতিরোধক আচ্ছাদন ব্যবহার এবং শব্দ উৎপাদক যন্ত্র, জেনারেটর ইত্যাদির সামনে কর্তব্যরত ব্যক্তির ব্যক্তিগত প্রতিরোধক ব্যবস্থা গ্রহণ, যেমন কান ঢেকে রাখা এইচপিডি বা হিয়ার প্রোটেক্টিং ডিভাইস যেমন ইয়ার মাপ বা ইয়ার প্লাগের ব্যবহার। 3 সাইলেন্সার ব্যবহার, গাড়িতে উন্নত মানের সাইলেন্সার লাগানো আইনগতভাবে বাধ্যতামূলক করা। 4 হচ্ছে শব্দের তীব্রতা নির্ধারণ করা, অ্যাম্পলিফায়ার প্রস্তুতকারক কোম্পানিগুলিকে 65 ডেসিবেল অপেক্ষা বেশি তীব্রতার ইউনিট তৈরি করার অনুমতি না দেয়া। 5 হচ্ছে লাউডস্পিকার শব্দ নিয়ন্ত্রণ, মিটিং বা জমায়েত, সামাজিক বা সাংস্কৃতিক অনুষ্ঠানে লাউডস্পিকার, অ্যাম্পলিফায়ার ইত্যাদি যন্ত্রের যথেচ্ছ ব্যবহারে হ্রাস টানা। 6 হচ্ছে আতশবাজির ব্যবহার নিষিদ্ধ, বাজি পটকা ইত্যাদি ব্যবহার নিষিদ্ধ করা ও নিষেধাজ্ঞা যাতে মান্য হয় তা নিশ্চিত করা। 7 হচ্ছে শব্দের প্রাবল্য নিয়ন্ত্রণ, হাসপাতাল, স্কুল, কলেজের চারিদিকে গাছপালার বেষ্টনী তৈরি করা, করিডোরে কাঠ নির্মিত শব্দ শোষক, সিনেমা হলে নরম রবারের প্যাড জাতীয় শব্দ শোষক ব্যবহার করে শব্দের প্রাবল্য হ্রাসের চেষ্টা করা। আইন প্রণয়ন এবং তা কঠোরভাবে কার্যকর করার উদ্যোগ গ্রহণ এবং সর্বোপরি বিদ্যালয়ের স্তর থেকে শুরু করে সম্ভাব্য সমস্ত পর্যায়ে শব্দ দূষণ ও তার ক্ষতিকারক প্রভাব সম্বন্ধে জনসচেতনতা বৃদ্ধি। তো দুটো বলেছে, যেখান থেকে যে কোনো দুটো লিখে দেবে। 4 দিয়েছে বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলে। বৃষ্টির ছায়া অঞ্চল হচ্ছে জলীয় বাষ্পপূর্ণ বায়ু পর্বতের প্রতিবাদ ঢালে শৈলক্ষে বৃষ্টিপাত ঘটিয়ে যখন অনুবাদ ঢালে পৌঁছায় তখন তাতে জলীয় বাষ্প কমে যাওয়ায় বৃষ্টিপাতও কমে যায়, তাই এই অঞ্চলকে বৃষ্টির ছায়া অঞ্চল বলে। যেমন আরব সাগর থেকে আসা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে বাধা পেয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটায়, কিন্তু যখন পূর্ব ঢালে আসে তখন জলীয় বাষ্পের অভাবে এখানে বৃষ্টিপাত কম হয় বলে বৃষ্টির ছায়া অঞ্চল সৃষ্টি হয়েছে। মেঘালয়ের শিলংও হলো বৃষ্টির ছায়া অঞ্চল। 5 বলেছে ভারতকে ধর্মনিরপেক্ষ দেশ কেন বলা হয়। লিখবে ভারতে হিন্দু, বৌদ্ধ, ইসলাম, খ্রিস্টান, জৈন, শিখ, পার্সি প্রভৃতি বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে এবং স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় আচরণ পালন করতে পারে, তাই ভারতকে ধর্মনিরপেক্ষ দেশ বলা হয়। 5 আসি। 5 আয়তে দিয়েছে আন্তর্জাতিক তারিখ রেখাকে মাঝে মাঝে বাঁকানো হয়েছে কেন আর প্রমাণ সময় কি। এই কারণটা লিখবে যে আন্তর্জাতিক তারিখ রেখা সর্বোচ্চ 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অনুসরণ করেনি, মাঝে মাঝে বাঁকিয়ে দেওয়া হয়েছে। যেমন উত্তর সাগরে ক্রোভ, ভ্রাঙ্গেলিয়া দ্বীপের কাছে অ্যালুসিয়ান দ্বীপপুঞ্জ, ফিজি, ট্যাঙ্গি, চ্যাথাম প্রভৃতি দ্বীপপুঞ্জের অধিবাসীদের মধ্যে তারিখ বা বার নিয়ে যাতে কোনো বিভ্রান্তি দেখা না যায় তার জন্য আন্তর্জাতিক তারিখ রেখাকে এমনভাবে বাঁকানো হয়েছে। আসলে দ্বীপের মধ্যে দিয়ে আন্তর্জাতিক তারিখ রেখা বিস্তৃত থাকলে ওই দ্বীপের অধিবাসীদের দুটো তারিখ ও বার অনুসরণ করতে হয়। তারিখ রেখার পশ্চিম গোলার্ধে যদি রবিবার হয়, পূর্ব গোলার্ধে সোমবার হয়, ফলে দৈনন্দিন কাজকর্ম অসম্ভব হয়ে ওঠে। এই অসুবিধা দূর করবার জন্য আন্তর্জাতিক তারিখ রেখাটিকে বাঁকিয়ে জলভাগের ওপর দিয়ে কল্পনা করা হয়েছে। ওর সাথে আছে প্রমাণ সময় কি। লিখবে যে পৃথিবীর একই দ্রাঘিমা রেখায় অবস্থিত স্থানগুলি স্থানীয় সময় এক হলেও 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে 4 মিনিট সময়ের পার্থক্য ঘটে, ফলে কোনো দেশে বহু সংখ্যক দ্রাঘিমা রেখার উপস্থিতির জন্য
বিভিন্ন স্থানীয় সময় থাকলে রেল, ডাক, বেতার ও প্রশাসনিক কাজ চালানোর অসুবিধাজনক হয়ে পড়বে। এই অসুবিধা যাতে না হয় সেই জন্য কোনো দেশে প্রায় মধ্যাঞ্চল দিয়ে উত্তর দক্ষিণে প্রসারিত দ্রাঘিমাকে প্রমাণ দ্রাঘিমা ধরা হয়। এই দ্রাঘিমার উপর নির্ভর করে যখন ওই দেশের বা ওই ভূখণ্ডের সময় নির্ণীত হয় তখন ওই দেশ বা ভূখণ্ডের প্রমাণ সময় বলে। আচ্ছা, ওটা রায়মার্টিন থেকে বললাম। আর যদি বই থেকে লিখতে চাও এখান থেকে লিখবে। এটা হচ্ছে বইয়ের 29 পাতায় আছে যে একটা দেশে রেল চলাচল এবং অন্যান্য যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে একটাই সময় না থাকলে অসুবিধা হয়, তাই দেশের মাঝখানে কোনো দ্রাঘিমা রেখা স্থানীয় সময়কে সারা দেশে প্রমাণ সময় বলে ধরে নেওয়া হয়। যেমন ভারতে 82°30' পূর্ব দ্রাঘিমা স্থানীয় সময় হচ্ছে ভারতের প্রমাণ সময়। দুইতে বলেছে পৃথিবীর বিভিন্ন অক্ষরেখাগুলির পরিচয় দাও। লিখবে যে পৃথিবীর উত্তর ও দক্ষিণ গোলার্ধের সমান অক্ষাংশ বিশিষ্ট স্থানগুলি পূর্ব পশ্চিমে বৃত্তাকার যে সমস্ত রেখা কল্পনা করা হয়েছে তাদের অক্ষরেখা বলা হয়। মোট অক্ষরেখার সংখ্যা 179টি। তাদের মধ্যে গুরুত্বপূর্ণ এক হচ্ছে নিরক্ষরেখা। এই ছবিটা আঁকবে। এই ছবিটা যেভাবে যেখানে যা দেয়া আছে সেইভাবে এটা এঁকে দেবে। দিয়ে তারপরে লিখবে যে পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরুবিন্দু থেকে সমান দূরত্বে পৃথিবীর ঠিক মাঝখান দিয়ে পূর্ব পশ্চিমে কল্পিত বৃত্তাকার রেখাকে নিরক্ষরেখা বলে। এর অক্ষাংশ 0°। অক্ষরেখাগুলির মধ্যে প্রধান ও সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ রেখাটি হলো নিরক্ষরেখা। এরপরে 2 নম্বর কর্কট ক্রান্তি রেখা। নিরক্ষরেখার উত্তরে 23.5° কৌণিক দূরত্বে অবস্থিত যে কাল্পনিক বৃত্তাকার রেখা পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টন করে রয়েছে তাকে কর্কট ক্রান্তি রেখা বলে। এর মান 23.5° উত্তর। 3 হচ্ছে মকর ক্রান্তি রেখা। নিরক্ষরেখার দক্ষিণে 23.5° কৌণিক দূরত্বে অবস্থিত যে কাল্পনিক বৃত্তাকার রেখা পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টন করে রয়েছে তাকে মকর ক্রান্তি রেখা বলে। এর মান 23.5° দক্ষিণ। 4 হচ্ছে সুমেরু বৃত্ত। নিরক্ষরেখার উত্তরে 66.5° কৌণিক দূরত্বে অবস্থিত যে কাল্পনিক বৃত্তাকার রেখা পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টন করে রয়েছে তাকে সুমেরু বৃত্ত বলে। এর অক্ষাংশ 66.5° উত্তর। কুমেরু বৃত্ত। নিরক্ষরেখার দক্ষিণে 66.5° কৌণিক দূরত্বে অবস্থিত যে কাল্পনিক বৃত্তাকার রেখা পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টন করে রয়েছে তাকে কুমেরু বৃত্ত বলে। এর অক্ষাংশ 66.5° দক্ষিণ। সুমেরু বিন্দু। নিরক্ষরেখা থেকে উত্তরে 90° কৌণিক দূরত্বে অবস্থিত মেরুবিন্দুকে সুমেরু বিন্দু বলে। অন্যান্য অক্ষরেখার নয়, এটি রেখা নয়, এটি পৃথিবীর অক্ষের উত্তর বিন্দু স্বরূপ। কুমেরু বিন্দু। নিরক্ষরেখা থেকে দক্ষিণে 90° কৌণিক দূরত্বে অবস্থিত মেরুবিন্দুকে কুমেরু বিন্দু বলে। এটিও অক্ষরেখা নয়, পৃথিবীর অক্ষের দক্ষিণ বিন্দু স্বরূপ। 3 বলেছে বায়ু দূষণের কারণগুলি লেখো। এটা 2 নাম্বার। আর অ্যাসিড বৃষ্টির ফলে কি হয়? আচ্ছা, বায়ু দূষণের কারণ হচ্ছে 2 নাম্বার আছে, তো এখান থেকে প্রাকৃতিক কারণ হিসাবে 2টো পয়েন্ট দিয়ে দেবে। একটা হচ্ছে অগ্নুৎপাত। লিখবে যে অগ্নুৎপাত বা দাবানল। অগ্নুৎপাত বা দাবানলের সময় নির্গত সালফার ডাই অক্সাইড, হাইড্রোজেন সালফাইড গাছপালার ছাই বায়ুতে মিশে দূষণ ঘটায়। এই দুটো একসাথে করে লিখে দেবে। আর এর সাথে লিখবে যে ফুলের পরাগরেণু মহাশূন্য থেকে ছুটে আসা উল্কার ধূলিকণা উদ্ভিদের অতিরিক্ত বাষ্প মোচনে নির্গত জলীয় বাষ্প বায়ুকে দূষিত করে। আর মনুষ্য সৃষ্ট কারণ হচ্ছে দেবে যে বৃক্ষচ্ছেদন। পৃথিবীতে মানুষের সংখ্যা যত বাড়ছে ঘরবাড়ি চাষবাস করার জন্য গাছপালা বন জঙ্গল কেটে ফেলা হচ্ছে, ফলে বাতাসে কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি পাচ্ছে। নগরায়ন। জনসংখ্যার অতিরিক্ত চাপ সামলাতে সারা বিশ্ব জুড়ে যেভাবে নগরের বিকাশ ঘটছে তাতে বায়ু দূষণের মাত্রা দিন দিন বাড়ছে। শিল্পায়ন। বিশ্বজুড়ে গড়ে ওঠা অসংখ্য শিল্প কারখানা, তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে প্রচুর পরিমাণে নির্গত কার্বনের গুঁড়ো, কার্বন মনোক্সাইড, সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, ধোঁয়া ইত্যাদি ক্ষতিকর পদার্থ বায়ুতে মিশে বায়ুকে দূষিত করছে। 2 নাম্বার আছে। আর এর সাথে আছে অ্যাসিড বৃষ্টির ফলে কি হয়। এটা অ্যাসিড বৃষ্টির প্রভাবটা লিখে দেবে। ওটা হচ্ছে 1 নাম্বারের মোটে রয়েছে। লিখবে যে অ্যাসিড বৃষ্টির ফলে মানুষের ত্বকে রোগ দেখা দেয়। কমা দিয়ে লিখবে চুনাপাথর মার্বেল নির্মিত স্মৃতিসৌধের ক্ষতি হয়। পুকুর হ্রদের জল আম্লিক হয়ে মাছ শ্যাওলা মারা যায়। মাটির উর্বরতা হ্রাস পায়। গাছের অঙ্কুরোদ্গম ব্যাহত হয়। এগুলো কমা দিয়ে লিখে দেবে। 1 নাম্বার রয়েছে। 4 দিয়েছে মানচিত্রের শ্রেণীবিভাগ উদাহরণ সহ আলোচনা করো। লিখবে মানচিত্র স্কেল, বিষয় এবং তথ্য অনুসারে ভাগ করা হয়। স্কেল অনুসারে ছোট স্কেল মানচিত্র, বড় স্কেল। ছোট স্কেল মানচিত্র হচ্ছে অ্যাটলাস মানচিত্র, দেয়াল, আন্তর্জাতিক বিমান চলাচল সংক্রান্ত, নৌ চলাচল সংক্রান্ত মানচিত্র। বড় স্কেল হচ্ছে মৌজা, ভূসংস্থান, প্ল্যান, থানা মানচিত্র।
আর বিষয় অনুসারে হচ্ছে দু রকমের, প্রাকৃতিক আর সাংস্কৃতিক। প্রাকৃতিক হচ্ছে ভূপ্রাকৃতিক, মৃত্তিকা, জলবায়ু, উদ্ভিদ, নদ নদী, ভূতাত্ত্বিক মানচিত্র। আর সাংস্কৃতিক হচ্ছে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, ঐতিহাসিক, সামরিক। আর তথ্য অনুসারে দু রকম, একটা হচ্ছে গুণগত মানচিত্র আর একটা হচ্ছে পরিমাণগত মানচিত্র। 5 দিয়েছে খাদার এবং ভাঙার কি? খাদার হচ্ছে নদী তীরবর্তী অঞ্চলের নবীন পলিমাটিকে খাদার বলা হয়ে থাকে। বৈশিষ্ট্য হচ্ছে প্রতি বছর নতুন পলি সঞ্চিত হয় বলে খাদার খুব উর্বর। 2, এই মাটি ধূসর রঙের। 3, এই মাটির জল ধারণ ক্ষমতা বেশি। 4, খাদার নিম্ন ভূমিযুক্ত অঞ্চল। 5, এই মাটিতে কাদা ও পলির ভাগ বেশি। কৃষিকাজে প্রভাব হচ্ছে অত্যন্ত উর্বর বলে ধান, গম, পাট, তুলো, তৈলবীজ, ডাল প্রভৃতি প্রচুর পরিমাণে চাষ হয়। আর ভাঙর হচ্ছে নদী অববাহিকার উঁচু অংশে প্রাচীন পলিমাটিকে ভাঙর বলা হয়। বৈশিষ্ট্য, নদী থেকে দূরে এই উঁচু ভাঙর অঞ্চলের বন্যার জল ঢুকতে পারে না, তাই পলি সঞ্চিত হতে পারে না। এই মাটির রং গাঢ়। 3, এর জল ধারণ ক্ষমতা কম। এই মাটিতে চুন জাতীয় পদার্থ, নুড়ি কাকর বেশি থাকে আর মাটির উর্বরতা তুলনামূলকভাবে কম। কৃষিকাজে প্রভাব, কম উর্বর হলেও পলি মাটি বলে ধান, আলু, সরিষা, বিভিন্ন শাকসবজি চাষ হয়। 86 রায়তে দিয়েছে আবহাওয়া এবং জলবায়ুর পার্থক্য লেখো। আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য। আবহাওয়া 1 হচ্ছে কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের অবস্থা। 2, আবহাওয়া প্রতিদিন এমনকি প্রতি মুহূর্তে বদলায়। 3, আবহাওয়া স্বল্প পরিসরে পরিবর্তিত হয়। জলবায়ু 1 হচ্ছে জলবায়ু হলো কোনো অঞ্চলে 30 থেকে 35 বছরে আবহাওয়ার গড় অবস্থা। 2, জলবায়ু প্রতিদিন বদলায় না। 3, জলবায়ু বিস্তৃত অঞ্চল ভেদে পরিবর্তিত হয়। ওর সাথে রয়েছে পৃথিবীর বিভিন্ন তাপমণ্ডল সম্পর্কে আলোচনা করো। লিখবে নিরক্ষীয় অঞ্চল থেকে 2 মেরুর দিকে তাপের পরিমাণ ক্রমশ কমে। কারণ হলো সূর্যরশ্মির পতন কোণের তফাৎ। সূর্যরশ্মির পতন কোণের ভিত্তিতে পৃথিবীকে 3টি তাপমণ্ডল বা তাপ অঞ্চলে ভাগ করা হয়। 1 হচ্ছে উষ্ণমণ্ডল। নিরক্ষরেখার উভয় দিকে কর্কট ক্রান্তি ও মকর ক্রান্তি রেখার মাঝের অঞ্চল হচ্ছে উষ্ণমণ্ডল। সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে পড়ে। পৃথিবী পৃষ্ঠ সব থেকে বেশি উত্তপ্ত হয়। 2, নাতিশীতোষ্ণ মণ্ডল। কর্কট ক্রান্তি রেখা থেকে সুমেরুবৃত্ত রেখা আর মকর ক্রান্তি রেখা থেকে কুমেরুবৃত্ত রেখার মাঝের অঞ্চল হলো নাতিশীতোষ্ণ মণ্ডল। এখানে সূর্যরশ্মি তির্যকভাবে পড়ায় এই অঞ্চল উষ্ণমণ্ডলের তুলনায় কম উত্তপ্ত হয়। 3, হিমমণ্ডল। সুমেরুবৃত্ত থেকে উত্তর মেরু আর কুমেরুবৃত্ত থেকে দক্ষিণ মেরুর মাঝের অঞ্চল হলো হিমমণ্ডল। সূর্যরশ্মি সারা বছর বেশি তির্যকভাবে পড়ায় এই অঞ্চল সবচেয়ে কম উত্তপ্ত হয়। সারা বছর ধরে বেশ ঠান্ডা থাকে। তার সাথে এই ছবিটা দিয়ে দেবে। 2 দিয়েছে গঙ্গা নদীর গতিপথ লেখো। এটা আছে তোমাদের বইয়ের 73 পাতায়। লিখবে গঙ্গা নদীর গতিপথ। 1 হচ্ছে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে উৎপন্ন। প্রথম অবস্থায় এর নাম ভাগীরথী। 2, উত্তরপ্রদেশের এলাহাবাদের কাছে প্রধান উপনদী যমুনার সাথে মিলিত হয়েছে। 3, মুর্শিদাবাদে দুলিয়ানের কাছে পদ্মা ও ভাগীরথী হুগলি নামে 2টি শাখায় ভাগ হয়েছে। 4, প্রধান শাখাটি পদ্মা নামে বাংলাদেশে এবং অপরটি ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। ওর সাথে রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতের জলবায়ুতে কি প্রভাব বিস্তার করে। লিখবে মে জুন মাসে ভারতের উত্তর পশ্চিম স্থলভাগের দিকে উষ্ণতা ভীষণ বেড়ে যাওয়ায় নিম্নচাপের সৃষ্টি হয়। অপরদিকে বঙ্গোপসাগর ও আরব সাগরের উষ্ণতা তুলনায় কম হওয়ায় সেখানে উচ্চচাপের সৃষ্টি হয়। ফলে বঙ্গোপসাগর ও আরব সাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু স্থলভাগের দিকে ছুটে আসে। এই বায়ু হলো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। বঙ্গোপসাগর থেকে এই বায়ু উত্তর দিকে প্রবাহিত হয়ে মেঘালয়ের গারো খাসি জয়ন্তিয়া পাহাড়ে বাঁধা পেয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। মেঘালয়ের মৌসিনরাম অঞ্চলে এই বায়ুর প্রভাবেই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। এই বায়ুর ফলে গোটা পশ্চিমবঙ্গে প্রচুর বৃষ্টিপাত হয়। আরব সাগর থেকে এই বায়ু ভারতে প্রবেশ করে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে এসে পৌঁছালে জলীয় বাষ্প কমে যাবার জন্য এই বায়ুর প্রভাবে বৃষ্টি কমে যায়। একে বৃষ্টির ছায়া অঞ্চল বলে। 3 বলেছে ভারতে যে কোনো 3 প্রকার মাটি সম্পর্কে আলোচনা করো। এটা আছে বইয়ের 84 পাতায়। যে কোনো 3 প্রকার মাটি বলেছে। এখানে পলি মাটি, কালো, লাল, ল্যাটেরাইট, মরু অঞ্চলের মাটি, পার্বত্য অঞ্চলের মাটি দেয়া রয়েছে। তো আমি এখানে পলি মাটি, কালো মাটি আর লাল মাটি দিলাম। তো পলি মাটি হচ্ছে মূল নদীবাহিত পলি থেকে এই মাটির সৃষ্টি হয়। পলি মাটি উর্বর হওয়ায় এই মাটিতে প্রায় সব রকম ফসলই চাষ করা যায়। নদীর প্লাবনভূমি বদ্বীপ অঞ্চলে পলি মাটি দেখা যায়।
ভারতের নদী তীরবর্তী উর্বর নবীন পলিমাটি খাদার, তার পশ্চাৎবর্তী উর্বর প্রাচীন পলিমাটি ভাঙ্গার নামে পরিচিত। উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, হরিয়ানা, অসমের একটা বড় অংশে পলিমাটি দেখা যায়। কালো মাটি, ব্যাসল্ট শিলা গঠিত অঞ্চলে এই মাটি দেখা যায়। এর জল ধারণ ক্ষমতা খুব বেশি। এই মাটি যথেষ্ট উর্বর। তুলো, আখ ও চীনাবাদাম চাষের জন্য এই মাটি আদর্শ। গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশের বেশিরভাগ অংশে আর কর্ণাটক, অন্ধ্রপ্রদেশের কিছু অংশে এই মাটি দেখা যায়। লাল মাটি রূপান্তরিত শিলা, বহু বছর ধরে চূর্ণ বিচূর্ণ হয়ে এই মাটির সৃষ্টি হয়। লোহার পরিমাণ বেশি থাকে বলে এর রং লাল। এই মাটিতে জলসেচ ও সারের সাহায্যে চাষাবাদ করা যায়। রাগি, বাদাম, তামাক, ধান, ছোলার চাষ হয় এই মাটিতে। উড়িষ্যা, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, কেরালা, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ ও পশ্চিমবঙ্গের পশ্চিম অংশে এই মাটি দেখা যায়। এরপরে আছে অরণ্য সংরক্ষণের উপায়গুলি লেখো। অরণ্যর গুরুত্ব বুঝতে পেরে অরণ্য সংরক্ষণের দিকে নজর দিয়েছে। এক হচ্ছে বনসৃজন, নদী, রেল লাইন, রাস্তা, খেলার মাঠ, বিদ্যালয়, পুকুর, ধর্মীয় স্থান সংলগ্ন এলাকায় বনসৃজন করা হচ্ছে, যা সামাজিক বনসৃজন নামে পরিচিত। দুই হচ্ছে পশুচারণ নিয়ন্ত্রণ, বনভূমি নতুন চারাগাছ বাঁচানোর জন্য পশুচারণ নিয়ন্ত্রণ করা হচ্ছে। 3 আইন প্রণয়ন, গাছ কাটা বন্ধ করার জন্য সরকার নতুন নতুন আইন প্রণয়ন করছে। 4 বনরক্ষক নিয়োগ, চোরাচালানকারীদের হাত থেকে বনের সম্পদ রক্ষা এবং তাদের দেখাশোনার জন্য বনরক্ষক নিয়োগ করা হচ্ছে। সচেতনতা বৃদ্ধি, একটি গাছ একটি প্রাণ, এই গুরুত্ব মানুষের মধ্যে তুলে ধরে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। এই উদ্দেশ্যে বিদ্যালয়ে জাতীয় সবুজ বাহিনী গড়ে তোলা হয়েছে। 4 দিয়েছে চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ নিয়ে আলোচনা করো। এটা আছে বইয়ের 96 পাতায়। এটা হচ্ছে চা হচ্ছে চা চাষের, এটা হলো চা। তাহলে চা চাষের হচ্ছে উষ্ণতা 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, 150 থেকে 200 সেন্টিমিটার বৃষ্টিপাত। মাটি হচ্ছে উন্নত জল নিকাশি ব্যবস্থাযুক্ত ঢালু জমি, হিউমাস এবং জলযুক্ত দোআঁশ মাটি। আর উৎপাদক রাজ্য হচ্ছে অসম, পশ্চিমবঙ্গ, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু। আর ঝুম চাষ কি লিখবে? ভারতের উত্তর পূর্বাঞ্চলে গারো, খাসি, নাগা প্রভৃতি আদিবাসী মানুষ বন কেটে এবং পুড়িয়ে চাষের জমি তৈরি করে সেখানে বৃষ্টির জলের সাহায্যে আলু, ভুট্টা, সবজি প্রভৃতি চাষ করে। 2-3 বছর চাষ করার পর সেই জমির উর্বরতা কমে যাওয়ায় সেই স্থান ত্যাগ করে একইভাবে অন্য স্থানে জমি তৈরি করে চাষ করে। এই কৃষিকাজ স্থানান্তর কৃষি বা ঝুম চাষ নামে পরিচিত। ওড়িশায় একে পোডু আর কেরালায় পোনাম বলে। সমস্যা হচ্ছে ঝুম চাষের ফলে পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যেমন 1 বনভূমি বিনষ্ট হয়, ফলে বন্যপ্রাণীরা তাদের বাসস্থান হারায়। 2 মাটি ক্ষয় বৃদ্ধি পায়। 3 বাতাসে অক্সিজেনের পরিমাণ হ্রাস পায় এবং কার্বন ডাই অক্সাইড বেড়ে গিয়ে পরিবেশ দূষিত হয়।